আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আওয়ামী লীগের দুই সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, এই দুজনের জামিন পাওয়ার ঘটনা ঘটেছে। হাইকোর্ট তাদেরকে জামিন দিয়েছে। অন্তত 5টা মামলায় নুরুল ইসলাম সুজন জামিন পেয়েছেন, আসাদুজ্জামান নূরও একাধিক মামলায় জামিন পেয়েছেন। এখন অপেক্ষা তাদের মুক্তির। এই ব্যাপারটা বেশ চাঞ্চল্যকর একটা ব্যাপার যে ডাকসাইটে দুই মন্ত্রী আওয়ামী লীগের সাবেক, তারা হাইকোর্টে জামিন পাচ্ছেন। এই জামিন কি টিকবে নাকি উচ্চ আদালতে এই জামিন স্থগিত হয়ে যাবে? যদি উচ্চ আদালতে জামিন স্থগিত না হয় তাহলে কি তারা মুক্তি পাবেন নাকি তাদেরকে নতুন কোনো মামলায় আবারও শোন অ্যারেস্ট দেখানো হবে? এটা চাঞ্চল্যকর ব্যাপার এই কারণেই যে প্রফেসর ইউনূস সরকার যাওয়ার পরে আদালত যে এখন স্বাধীনভাবে অনেক সিদ্ধান্তই নিতে পারছেন সেটা আমরা দেখতে পাচ্ছি। আদালতের এই স্বাধীনতাটা অব্যাহত থাকবে নাকি আবারও আদালতের উপরে হস্তক্ষেপের ঘটনা ঘটবে? চলুন, আওয়ামী লীগের এই দুই মন্ত্রীকে যে জামিন দেয়া হলো তাদের প্রকৃত অবস্থা কি বলছে গণমাধ্যম, কি খবর আসছে আদালত থেকে, তারা মুক্তি পাবেন কি না। বলছিলাম আওয়ামী লীগের সাবেক দুই মন্ত্রীর জামিন পাওয়ার কথা। এই জামিন ব্যাপারে আমরা দুইটা গণমাধ্যমের দুই রকমের বক্তব্য আপনাদেরকে, দুইটা গণমাধ্যমের ভিন্ন ভিন্ন সংবাদ আপনাদেরকে দেখাতে চাই। সেখানে আমরা দেখাতে চাই আজকের পত্রিকার শিরোনামটা। আজকের পত্রিকা নুরুল ইসলাম সুজনের জামিনের ব্যাপারটা নিশ্চিত করছে। তারা বলছে 3 মামলায় জামিন পেলেন সাবেক রেলমন্ত্রী সুজন। 3টি মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে, মোট 5 মামলায় তিনি জামিন পেয়েছেন। অন্যদিকে গত রাতে সর্বশেষ যে আপডেটটা দিয়েছে গণমাধ্যম ডেইলি স্টার নিশ্চিত করছে একজন নয় 2 মন্ত্রীর জামিনের ঘটনা ঘটেছে। ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন। তারা বলছে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজন ও আসাদুজ্জামান নূরের জামিন কারামুক্ত হচ্ছেন না এখনই। তার মানে তাদের কারামুক্তিতে এখনো বাধা রয়েছে। সেই বাধা আমরা বিশ্লেষণ করতে গিয়ে একটা তথ্য হয়তো আগাম বলতেই পারি, সেটা হচ্ছে যে উচ্চ আদালতে আপিল বিভাগে যদি এটা না যায়, এর বিরুদ্ধে যদি আপিল করা না হয়, তাহলে অন্তত নুরুল ইসলাম সুজনের জামিন পাওয়ার ক্ষেত্রে মুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। কিন্তু আসাদুজ্জামান নূর, যার মুক্তির জন্য, কারামুক্তির জন্য তীব্র চাহিদা রয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মুক্তি চেয়ে বহু মানুষ লেখালেখি করছেন, পোস্ট করছেন, কেন তার মতো একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কারাগারে থাকবেন, তিনি কি এই ধরনের হত্যাকাণ্ড কিংবা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন কিনা, এই প্রশ্ন যখন উঠছে তখন আসাদুজ্জামান নূর সম্পর্কে আমরা যে তথ্য পাচ্ছি সেটা হচ্ছে তার নিজ জেলা নীলফামারীতে বিএনপির এক কর্মীর নিহত হওয়ার ঘটনায় যে মামলা, সেই মামলাতেই মূলত তার জামিনটা আটকে আছে। চলুন কি বলছে ভেতরে একটু জেনে দেখি। সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজন 3টি এবং আসাদুজ্জামান নূর 1টি মামলায় হাইকোর্টে স্থায়ী জামিন পেয়েছেন, একেবারে স্থায়ী জামিন। এখন উচ্চ আদালতে যদি এটা রদ না হয় তাহলে অন্তত নুরুল ইসলাম সুজন 2-1 দিনের মধ্যেই মুক্ত হয়ে যাবেন। তবে একটি হত্যা মামলায় আসাদুজ্জামান নূর ও চাঁদাবাজি মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 3 জন জামিন চেয়েছিলেন, এই 2 জন সাথে মোজাম্মেল বাবু 71 টিভির যিনি প্রধান, তারা 3 জন জামিন চেয়েছিলেন। 2 জনের জামিন দেয়া হয়েছে। আসাদুজ্জামান নূরের 2টা মামলার একটাতে জামিন দেওয়া হয়েছে, মোজাম্মেল বাবুর চাঁদাবাজির মামলায় জামিন দেওয়া হয়নি। অথচ প্রফেসর ইউনূসের আমলে মেটিকুলাস সব চাঁদাবাজরা খুব দ্রুত সরকারের হস্তক্ষেপে, আসিফ নজরুলের সরাসরি হস্তক্ষেপে এবং ওপেন কথাবার্তা বলে তাদেরকে জামিন নিশ্চিত করার দৃশ্য আমরা দেখেছিলাম। এখানে বলা হচ্ছে যে অসুস্থতা ও দীর্ঘ সময় ধরে কারাবাসের কারণ উল্লেখ করে নুরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর ও মোজাম্মেল বাবু ওই জামিন আবেদনগুলো করেছিলেন। আমরা জানি যে আসাদুজ্জামান নূর খুবই অসুস্থ, মোজাম্মেল বাবু তিনি সম্ভবত ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসা দরকার, এরকম একটা কারণ থাকা সত্ত্বেও জামিন হচ্ছে না। এটার একটা কারণও রয়েছে। মোজাম্মেল বাবু আওয়ামী লীগের কিংবা শেখ হাসিনা সরকারের এবং শেখ হাসিনার এত বেশি ঘনিষ্ঠ ছিলেন যে তিনি আসলে চোখে পড়ার মতো, এই চোখে পড়ার মতো একজন সাংবাদিককে সহসা প্রফেসর ইউনূস তো দেয়নি, বর্তমান সরকারও সহসা জামিন দেবে কিনা, দিতে চাইবে কিনা আদালত
আদালতকে মানে সরকারের একটা সিগন্যাল তো প্রয়োজন হয়ই, যত কথাই বলি না কেন। সরকার যদি রাজি না হয়, হাইকোর্ট জামিন দিল, তারপরে উচ্চ আদালতে আপিল হলো, উচ্চ আদালতে আপিল মানেই উচ্চ আদালত দেখবেন যে এটা সরকার মনে করছে যে তাকে জামিন দেয়া রাষ্ট্রের জন্য নিরাপদ নয়। সুতরাং সরকারের যে ইচ্ছা, সেই ইচ্ছার প্রতিফলন উচ্চ আদালতে হলেও সেখানে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকে না। 2013 সালে সিদ্দিক আলী নামে একজনকে গাড়ি চাপা দিয়ে হত্যা এবং স্থানীয় বিএনপি নেতা গোলাম রাব্বানীকে হত্যার অভিযোগে দুটো মামলা করা হয়েছিল আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, রাব্বানী হত্যা মামলায় নূর জামিন পেলেও সিদ্দিক হত্যা মামলায় আদালত তার জামিন নামঞ্জুর করে। মানে এই মানে সিদ্দিক আলী মানে গাড়ি চাপা দিয়ে, মানে গাড়ির নিচে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেই মামলায় তার জামিন দেয়া হয়নি। অথচ আমরা দেখেছি যে বাংলাদেশে হাজার হাজার অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টের ড্রাইভারকে কখনোই মানে সেই অ্যাক্সিডেন্টের জন্য দীর্ঘ সময় কারাবাস করতে দেখিনি। আসাদুজ্জামান নূর সেদিন নিজে গাড়ি চালাচ্ছিলেন না, এই তথ্যও আমরা জানি। গাড়ি চালাচ্ছিলেন তার ড্রাইভার। কেন আসাদুজ্জামান নূরকে তাহলে এর আসামি করে কারাগারে রাখতে হবে, সেটাও একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার, হয়তো বা হবে কোনো একদিন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, রাব্বানী হত্যা মামলায় নূর জামিন পেলেও সিদ্দিক হত্যা মামলায় পায়নি, মানে গাড়ির চাপা বলা হয়েছে যেটা, সেটাতেই জামিন দেওয়া হয়নি। সিদ্দিক আলী হত্যা মামলায় জামিন না পাওয়ায় আসাদুজ্জামান নূর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বলে নিশ্চিত করা হয়েছে যে এখনই তার মুক্তি হচ্ছে না, এই মামলায় তার জামিন হলে তবেই মুক্তির ব্যাপার থাকবে। তার মানে আসাদুজ্জামান নূরের মুক্তি এখন সম্ভব হচ্ছে না। নূরের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়ার সঙ্গে কয়েকবার চেষ্টা করেছে ডেইলি স্টার, কিন্তু তাকে খুঁজে পায়নি এমনটা বলছে। একই হাইকোর্ট বেঞ্চ গত 4 মে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত অপর একটি মামলায় আসাদুজ্জামান নূরের জামিন দিয়েছিলেন। এর আগে জুলাই সংক্রান্ত যে মামলায় জামিন হওয়ার কথা না, সেই মামলাতেই তিনি জামিন পেয়েছিলেন। অপরদিকে 2024 সালের 16 সেপ্টেম্বর গ্রেপ্তার হন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, এবং তিনি একজন নিজে আইনজীবীও বটে। তার আইনজীবী SM আবুল হোসেন ডেইলি স্টারকে বলেছেন, রাষ্ট্রপক্ষ যদি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন না করে, মানে আপিল বিভাগ যদি হাইকোর্টের জামিনের রায়ের উপরে স্থগিতাদেশ না দেয়, তাহলে নুরুল ইসলাম সুজনের মুক্তি পেতে কোনো সমস্যা নেই। অর্থাৎ সুজন মুক্তি পেয়ে যাচ্ছেন যদি এটা আপিল না হয় এবং আপিল বিভাগ যদি এটার উপরে স্থগিতাদেশ না দেয়। এখন এটা নির্ভর করছে সরকারের মর্জির ওপরে। সরকার যদি মনে করে তাকে জামিন দেয়া নিরাপদ, তাহলে জামিন দেবে, আর যদি মনে করে জামিন দেয়া নিরাপদ না, তাহলে আপিলে গিয়ে তার জামিন আটকে যাবে। এদিকে আমরা দেখছি যে 71 টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে গত 9 আগস্ট বনানী থানায় চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। নতুন এই মামলায় চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সেখানে অভিযোগ কি, বৈশাখী টিভির মানে বৈশাখী মিডিয়ার শেয়ার হোল্ডার চৌধুরী হুমায়ুন কবির মামলাটা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে তাদের বৈশাখী টেলিভিশনে গিয়ে 10 কোটি টাকা নাকি চাঁদা দাবি করেছিলেন মোজাম্মেল বাবু। সেই অভিযোগে তার নামে মামলা করা হয়েছিল এবং সেই মামলায় তার জামিন হয়নি। কি মেটিকুলাস একটা ব্যাপার যে একটা টেলিভিশনের তিনি চিফ, 71 টেলিভিশনের, তিনি বৈশাখী টেলিভিশনে গিয়ে 10 কোটি টাকা চাঁদা দাবি করছেন। মানে একটা মিডিয়ার চিফ আর একটা মিডিয়াতে গিয়ে 10 কোটি টাকা চাঁদা দাবি করছেন। এই হাস্যকর ব্যাপারগুলো যখন আসে এবং রাজনীতির অনুষঙ্গ হয়ে দাঁড়ায় এই হাস্যকর ব্যাপারগুলো, তখনই কিন্তু বিচার বিভাগ, আইন, পুলিশ, সরকার সব কিছু নিয়ে মানুষের মনে সন্দেহ তৈরি হয় এবং সরকার মানে সমালোচিত হয়। এই কাণ্ডগুলো করা কিন্তু সরকারকে সমালোচিত করার মতো, কারণ একজন টেলিভিশন চ্যানেলের মালিক আর একটা টেলিভিশন চ্যানেলে গিয়ে 10 কোটি টাকা কেন চাঁদা চাবে? তিনি কি বোকার স্বর্গরাজ্যে বাস করেন? তিনি কি হাবা হাসপথ যে একটা মিডিয়া আর একটা মিডিয়াতে যে চাঁদা চাইবেন? তার যদি চাঁদাবাজি করার ইচ্ছাই থাকে, তাহলে চাঁদাবাজি করার কি আর কোনো জায়গা নেই? আবার মানে বৈশাখী টেলিভিশন যারা চালাচ্ছিলেন তারা মানে সরকারের বিরোধী পক্ষও না। বৈশাখী টেলিভিশন প্রথম যারা লাইসেন্স পেয়েছিল তারা হয়তো সরকারের বিরোধী পক্ষ ছিল, কিন্তু বর্তমানে বৈশাখী টেলিভিশন যারা চালাচ্ছিলেন, আওয়ামী লীগের আমলে যারা চালাচ্ছিলেন, তারা তো সরকারের বিরোধী পক্ষ নয়। তাহলে মোজাম্মেল বাবু সেখানে গিয়ে চাঁদাবাজি করবেন কেন? সব মিলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে মোজাম্মেল বাবু যতই অসুস্থ হন, তার জামিন ভাগ্য বোধহয় খুব একটা কাজ করছে না। নুরুল ইসলাম সুজন তিনি মুক্ত হতে পারেন, এই ব্যাপারটা ঘটতে পারে যদি সরকার আপিল না করে। এখন এটাই পরীক্ষা হবে যে সরকার
যারা মানে জামিন পাওয়ার যোগ্য তাদের জামিনের ব্যাপারে হস্তক্ষেপ করে সেটাকে রাজনৈতিক ইস্যু বানাবে নাকি বানাবে না? সরকার কি সৎভাবে সুন্দরভাবে চাইবে যে সব কিছু নিয়মতান্ত্রিক ওয়েতেই চলুক, আমরা যেভাবে নির্যাতনের শিকার হয়েছি আওয়ামী লীগের দ্বারা ঠিক একই কাজ আমরা করব না, কারণ আমরা এই নীতি অবলম্বন করতে চাই যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পাই, তাই বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায়? যদি আমি অন্যকে কুকুর মনে করি তাহলে আমার নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে কুকুরের কাজটা আমি নিশ্চয়ই করব না। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গত রবিবার ৩রা মে থেকে জেলা প্রশাসকদের সম্মেলন শুরু হয়েছে। সাধারণত এই সম্মেলনটি ৩ দিন হয়, কিন্তু এবার এটি ৪ দিন হচ্ছে এবং এটি মাননীয় প্রধানমন্ত্রী এটি রবিবার দিন উদ্বোধন করেছে। এটি একটি রুটিন কার্যক্রম। এর আগে এই বছরের শুরুতেও ডক্টর ইউনূসের আমলেও একবার এই জেলা প্রশাসকদের সম্মেলন হয়েছিল। এটি নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি, কিন্তু এই সম্মেলনটি এবার আলোচনায় এসেছে গতকাল সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের একটি বক্তৃতার পরে, যেটার চুম্বক অংশ আমি আপনাদের শুরুতে শুনিয়েছি। তার ভাষ্য অনুযায়ী বলা যায় যে ইতিহাসের এটা একটা সেরা নির্বাচন। এত চমৎকার নির্বাচন বাংলাদেশের ইতিহাসে নাকি আগে কখনো হয়নি বলে আমাদের সেনাপ্রধান জানিয়েছেন। এবং এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে এত ট্রল হচ্ছে যে আমরা তো ভুলে যাইনি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলো। নির্বাচনের শুরুতেই এটি বিতর্কিত ছিল। প্রথমত হলো যে নির্বাচনটি হবে কি হবে না, নির্বাচনের ৩-৪ দিন আগে পর্যন্ত কেউ নিশ্চিত ছিল না। নির্বাচনটাকে সবচেয়ে বেশি কলঙ্কিত করেছে এই নির্বাচনে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এবং এবার যতগুলো নিরপেক্ষ জরিপ হয়েছে, এমনকি সরকারের গোয়েন্দা সংস্থার জরিপ, সবগুলো জরিপে দেখা গেছে যে সুষ্ঠু নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত। সুতরাং সেই জায়গা থেকে ভয়ে প্রথমে গত বছরের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করলো, তারপরে তাদের রেজিস্ট্রেশন স্থগিত, নির্বাচনে অংশগ্রহণ করতে দিল না। তো যে নির্বাচনে আওয়ামী লীগের মতো দলকে অংশগ্রহণ করতে দেওয়া হয় না, সেই নির্বাচন তো প্রথমেই মানে গ্রহণযোগ্যতার মানে মাপজোকের মধ্যেই পড়ে না। তো সেই নির্বাচনকে আপনি বলতেছেন যে ইতিহাসের সেরা নির্বাচন, চমৎকার একটা নির্বাচন। আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দিয়েও কি নির্বাচনটা আপনি ভালোভাবে করতে পেরেছেন? আমরা এর আগে অনেকের মুখে শুনেছি যে রাতে নাকি ভোট হয়েছিল, কিন্তু সেই রাতের ভোটের একটা ভিডিও ক্লিপ পর্যন্ত আজ কেউ দেখাতে পারেনি। অর্থাৎ তাদের যে অসংখ্য প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডার মতো একটা প্রোপাগান্ডা ছিল 2018 সালে মধ্যরাতে নির্বাচন। কিন্তু এবার যে নির্বাচনটাকে ইতিহাসে সেরা নির্বাচন বলছেন জেনারেল ওয়াকার খান, সেই নির্বাচনের ভোট গ্রহণ তো রাতের তো কথা, আগের দিন সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে। এটাকে যদি আপনি রাতের ভোট বলেন তাহলে মিথ্যে বলা হবে। এটাকে বলতে হবে সন্ধ্যার ভোট, সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত পর্যন্ত। এবং এটার প্রমাণ হিসেবে অসংখ্য ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমিও অনেকগুলো দেখিয়েছি আপনাদের। ব্যালট পেপার ছিনতাই, ইচ্ছা মতো ভোট, এগুলো তো চলেছে সারা দেশব্যাপী। এবারে ভোটে ভোটার টার্ন আউট কত ছিল? ভোটার টার্ন আউট সর্বোচ্চ সেটা হলো 22%। মানে 22%-এর বেশি ওভারঅল ভোটার টার্ন আউট হয়ই নাই। তার মানে 78% লোক ভোট দিতে যায় নাই। তো যে নির্বাচনে 78% ভোটার ভোট দিতে যায় না, সেটা ইতিহাসের সেরা নির্বাচন কেমনে হয়? এই নির্বাচনে প্রার্থীদের নিয়ে অনেক বিতর্ক আছে। অনেক ঋণ খেলাপি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাদের মধ্যে অনেকে আবার নির্বাচিত হয়েছে। দ্বৈত নাগরিকত্বের অধিকারী অনেক বাংলাদেশি এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তাদের মধ্যেও অনেকে বিজয়ী হয়ে এখন সংসদ সদস্য হয়েছে। অথচ দ্বৈত নাগরিকত্ব থাকলে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবার কথা। অনেক প্রার্থী যাদের দ্বৈত নাগরিকত্বের ব্যাপারটা একদম ওপেন সিক্রেট, তাদের পর্যন্ত কোনো সমস্যা হয়নি এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আর ঋণ খেলাপি তো পত্রিকায় এসেছে। বিএনপির এত ঋণ খেলাপি প্রার্থী ছিল যে
আওয়ামী লীগ আমলে বিএনপির ব্যবসায়ীরা নির্দ্বিধায় কোনো সমস্যা ছাড়াই ব্যবসা করেছে এবং তাদের সম্মিলিত ঋণের পরিমাণ প্রায় 16,000 কোটি টাকার বেশি। তো আওয়ামী লীগ আমলে তাদের নির্যাতন হচ্ছে, ব্যবসা করতে দেয়নি, সেটা তো এই স্টেটমেন্টের মাধ্যমেই বোঝা যায় যে তাদের যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। নির্বাচনী ফলাফল নিয়ে কারচুপি হচ্ছে। শোনা যায় যে জামাতের আমির ডক্টর শফিক তিনিও পরাজিত হয়েছিলেন, এনসিপির প্রধান নাহিদ ইসলাম তিনিও পরাজিত হয়েছিলেন। অনেকে বলেন ঢাকা 17-তে যে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও নাকি পরাজিত হয়েছিলেন। অর্থাৎ নির্বাচনী ফলাফলটা নিয়ে ব্যাপক কারচুপি হয়েছে। বলা যায় যে মোটামুটি একদম টোটাল 300 আসনের ফলাফলটা পূর্ব নির্ধারিত ছিল। তো এত 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 নির্বাচনের লস থাকার পরেও তিনি তাকে ইতিহাসের সেরা নির্বাচন বলে মূলত নিজেকেই খুব ছোট করলেন। আবার নির্বাচনের আগে অন্তত 3বার তিনি বলেছিলেন যে নির্বাচনের পরপরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে, কিন্তু আজ প্রায় 3 মাস হতে চলল সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যাবার কোনো লক্ষণ নেই। বরং গতকাল তিনি তার বক্তৃতায় বলেছেন যে সিভিল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন মিলে যদি কাজ করে তাহলে সেই কাজটি ভালো হয়। এটা কিসের লক্ষণ? কেন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাচ্ছে না? কেউ কেউ মনে করছেন যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে রাজপথে আওয়ামী লীগ নেমে পড়বে এবং আওয়ামী লীগকে মোকাবেলা করবার সামর্থ্য বিএনপির নেই। এটা নিন্দুকেরা বলে, সত্যি মিথ্যা জানি না, কিন্তু নির্বাচন হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে এটা সেনা প্রধানের জাতির কাছে দেওয়া বক্তব্য, বলা যায় ওয়াদাই ছিল, কিন্তু সেই ওয়াদা তিনি রাখেননি। এবং যেভাবে সেনাবাহিনী সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকছে এবং আগামীতে ঢুকবে বলে আশঙ্কা করা হচ্ছে, তাতে কিন্তু আমাদের অনেক কিছু ভবিষ্যতে ভাবতে হবে। আমরা এমনি জানি যে প্রত্যেকটা দেশের সুইজারল্যান্ড বাদে একটা করে সেনাবাহিনী আছে। এই যেমন আমাদের অস্ট্রেলিয়ার সেনা প্রধানকে, এই নামটা আমি গুগল না দেখে বলতে পারবো না, আমরা অধিকাংশই হয়তো পারবো না। কিন্তু এটাও বলা হয় যে পৃথিবীর অধিকাংশ দেশে সেনাবাহিনী আছে, কিন্তু 2টো দেশ আছে যেখানে সেনাবাহিনীর নিজস্ব দেশ আছে। তার একটি হলো পাকিস্তান, আরেকটি হলো বাংলাদেশ। অনেকে বলে মিশর এবং তুরস্ক, কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান সম্পূর্ণ সেনাবাহিনীর হাতে জিম্মি। তাদের ইচ্ছায় এই দেশ চলে, সরকার আসে, তারা আবার এই 24 সালের 5ই আগস্টের মতো কু করে চাইলে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করতে পারে। সুতরাং সেনাপ্রধান ওয়াকারের এই নির্বাচন নিয়ে যে স্টেটমেন্ট, এটা ইতিমধ্যেই প্রত্যাখ্যাত হয়েছে। এটা নিয়ে আমি দেখলাম না কারো কোনো আগ্রহ আছে। যাই হোক, ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচনকে সেরা নির্বাচন বললেই সেটা সেরা হয়ে যায় না। কাক যতই ময়ূরপুচ্ছ লাগাক, সে তাকই থাকে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।